ইদানিং ঝড়ের গতিতে ভাইরাল হওয়া পশ্চিমবঙ্গের কিছু নারীরা যারা রাস্তায় নেমেছে যে গো হত্যা বন্ধ করা যাবে না, প্রকাশ্যে গো মাংস বিক্রি করা বন্ধ করা যাবে না, এতে আমাদের ব্যবসার লস হচ্ছে। হ্যাঁ, আমাদের ব্যবসা লাটে উঠেছে। বলছি তোমাদের, তোমরা নিজের ছেলে মেয়েকে বিক্রি করে খাও না, ওদেরকে তুলে দাও না কসাইয়ের হাতে। কেন? এতে কি আপত্তি রয়েছে? মাফ করবেন এমন কথা বলার জন্য, কারণ বিগত কয়েকদিন ধরেই আমি দেখতেছি যখনই মুখ্যমন্ত্রী শুভেন্দু তিনি এমন কিছু সামনে নিয়ে এসেছেন যেখানে প্রকাশ্যে গোমাংস নিষিদ্ধ করা হয়েছে বিক্রি করার জন্য, অথবা রাস্তাঘাটে হাটে বাজারে এভাবে গরুকে যদিও তারা জবাই বলে এরকম করা নিষিদ্ধ, সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এবং কি কিছু কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যেটা পাবলিকলি করা উচিত নয়, এমন কিছু একটা করা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরই কিছু সংখ্যালঘু যারা নামধারী হিন্দু, পাপী থেকেও পাপী, হ্যাঁ, তারা রাস্তায় নেমেছে যে আমাদের এই দাবি আমরা মানছি না, আমরা মানব না, গোহত্যা নিষিদ্ধ করা যাবে না, গোমাংস বিক্রি করা নিষিদ্ধ করা যাবে না, এতে আমাদের ব্যবসা লাটে উঠেছে। হ্যাঁ, তাদের ব্যবসা লাটে উঠেছে। বলি, কাকে কি করছো, কার জন্য কি করছো? কে তোমার জন্য আছে? তুমি যার জন্য করছো সেই তোমার শত্রু। কথায় আছে না, ঘরের শত্রু বিভীষণ। তো বিষয়টা কিছুটা এরকমই, যে তুমি যাকে দুধ কলা দিয়ে পুষছো বা পুষতে চাইছো, এই যে ইদানিং বলছো না যে লক্ষ্মীশ্রী, ভাতাশ্রী, তাতাশ্রী, এরম অনেক ইয়ে রয়েছে। তো এগুলা বন্ধ করবে না, এগুলা চালু থাকবে। কাদের জন্য চালু থাকবে? এই তাদের জন্যই তো চালু থাকবে। কিন্তু না, তারা সে তো নেবেই, তোমার সুবিধা নেবেই, কিন্তু তাদের যখন কিছু ক্ষেত্রে কিছুটা ইয়ে হবে তখনই তারা রাস্তায় নেমে যাবে। বুঝতে পারছো? বলি, তোমরা পাগল আছো, গাধা গাধা। হ্যাঁ, যারা বলছো যে আমাদের গো ব্যবসা বন্ধ হয়ে যাবে, তোমরা গাধা আছো। সত্যি কথা বলতে কি, তোমরা একদম গাধা, পাপী, মহাপাপী, এটা তো ঠিক আছে, তবে তোমরা গাধা। কিভাবে গাধা? দেখো, একটু অঙ্ক করতে জানো। আমি একটা হিসেব দিচ্ছি, হিসেবটা মিলিয়ে নিও, ঠিক আছে? হিসেবটা এমনটা, তুমি গো ব্যবসা করো, নিশ্চয়ই তোমার কাছে 20 থেকে 25টা গাই রয়েছে, গাই কিংবা গরু, যদিও দুটো পুলিং স্ত্রীলিং হয়, তো নিশ্চয়ই রয়েছে। আমি মোটামুটি আপনার কাছে ধরে নিলাম 10টা গাই রয়েছে, ঠিক আছে? এবার দেখো, এই 10টা গাই প্রতি বছরে ধরে নাও 5টা গাই দুধ দেওয়ার মতো অবস্থায় থাকে। হ্যাঁ, তো 5টা গাই যখন দুধ দেয়, 5টা গাই দুধ দিলে সর্বোচ্চ একটা গাই 2 থেকে 2.5 লিটার কিংবা 3 লিটার দেয়, কম করে হলে। সেটা গ্রামগঞ্জের দিকে আরও বেশি হতে পারে। তো কম করে ধরে নিলাম 2 লিটার। তো একটা গাই যদি 2 লিটার করে দুধ দেয়, তাহলে 5টা গাই অর্থাৎ 10 লিটার দুধ আপনি সেখানে পেয়ে যাচ্ছেন। তো এই 10 লিটার দুধ যদি কোনো ঘুষ বা পাইকারি ক্রেতা যদি আপনার থেকে কেনে প্রতিদিন, তো সেখানে 10 লিটার দুধ আমি মোটামুটি ধরে নিলাম, একদম কমপক্ষে, জানি না কোথায় কীরকম রয়েছে দুধের লিটার প্রতি দাম, তো সেখানে আমি ধরে নিলাম 40 টাকা করে লিটার। তো 40 টাকা করে লিটার যখন পাইকারি ক্রেতা আপনার থেকে নেবে, তাহলে এই 10 লিটার দুধের দাম কত পড়ছে? 400 টাকা। তো আপনার প্রতিদিনে 400 টাকা ইনকাম হচ্ছে। তো এবার যদি এটাকে আমি মান্থলি ক্যালকুলেট করি, তাহলে কত দাঁড়াবে? না, আমার 30 দিনে অর্থাৎ 1 মাসে দাঁড়াচ্ছে 12,000 টাকা। তো এই 12,000 টাকা থেকে আমি 2,000 টাকা কেটে নেব। কেন কেটে নেব? এই চিকিৎসার ব্যাপার একটা রয়েছে, বা কোনো প্রোটিনজাত খাবারের ব্যাপার রয়েছে, তো এই জন্য আমি 2,000 টাকা কেটে নিলাম, ঠিক আছে? 2,000 টাকা কেটে নেওয়ার পর আমার কাছে কত থাকছে? 10,000 টাকা। তো প্রতি মাসে যদি 10,000 টাকা থাকে, তাহলে বছর প্রতি কত থাকে? বছরে থাকছে 1,20,000 টাকা। তো এবার 1,20,000 টাকা থেকে আমি 20,000 টাকাই কেটে নিলাম। 20,000 টাকা কেটে নিলাম, কারণ এই কোনো বড় ধরনের চিকিৎসা করাতে হয়েছে হয়তো, কিংবা আমার এই প্রোটিনজাত খাবার দাবার দিতে গিয়ে আমার অনেক টাকা খরচা হয়ে গেছে। তো আমি ধরে নিলাম
1,00,000 টাকা। এবং একটা গাই যদি 1,00,000 টাকা, 5টা গাই যদি প্রতি মাসে প্রতি বছরে 1,00,000 টাকা দেয়, তাহলে ভাবুন আপনার কিন্তু এটা রিসাইকেলেবল, অর্থাৎ প্রতি বছরই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আপনার 5টা গাই দুধ দিচ্ছে, তারপর আরও 5টা গাই দুধ দিচ্ছে, অর্থাৎ একটা গাই 5 থেকে 6 মাস অবধি দুধ দেয়। তাহলে 5 থেকে 6 মাস অবধি যদি দুধ দেয় এবং একটা গাই থেকে যদি আপনি 5টা গাই থেকে যদি আপনি প্রতি বছর 1,00,000 টাকা ইনকাম করেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি একটা গায়ের কথা বলি, একটা গাই যদি 5 থেকে 6 বার দুধ দেওয়ার মতো অবস্থায় থাকে, তাহলে ভাবুন আপনি কত টাকা ইনকাম করছেন। 5,00,000 টাকা, 5,00,000 টাকা আপনি 5 বছরে ইনকাম করতে পারছেন। তাহলে একটা গাই বেচলে আপনি কত পাবেন? আপনি কমপক্ষে 60 থেকে 70,000, আমি অনেক বেশি ধরছি, হাই রেট 60 থেকে 70,000। হ্যাঁ, 60 থেকে 70,000 অনেকটা হাই রেট ধরেছি, এতটা রেট হয় না, এতটা দাম হয় না এদের। তো দেখুন, আপনি কিন্তু এই দুধটা বিক্রি করছেন, তার সাথে সাথে আপনি কি পাচ্ছেন? বাচ্চাগুলো পেয়ে যাচ্ছেন, হ্যাঁ, অনেক ছানা পেয়ে যাচ্ছেন কিন্তু। তো সেরাও কিন্তু বড় হবে 5 বছরে, আবার তারাও কিন্তু গাভীন হবে, অর্থাৎ আপনাদের যে এই গরুর খামারটা পুরো ভরে যাবে। এবার অনেকে বলবে সেই দাম, এই যে ষাঁড় রয়েছে এদের কি করবে, যারা ছেলে গরু। তো এদেরকে দেখো, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কৃষিকার্যের জন্য সারগুলা চায় কৃষকেরা। তো তারা তেমন সার পায় না বাজারে, যার জন্য অনেক কৃত্রিম উপায়ে তারা কাজগুলো করে থাকে, বা কোনো ট্র্যাক্টর বা ইত্যাদি এগুলা নিয়ে থাকে। তো দেখবে সারের কিন্তু প্রয়োজন আছে। তো এদের কাছে সার তৈরি করে বিক্রি করো, তাতে পয়সা পাবে। কিন্তু দয়া করে কসাইয়ের হাতে আপনার ছেলে মেয়ে কিংবা গরু এগুলা তুলে দেবেন না, কারণ এতে আমাদের সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত লাগে, এবং তুমি একজন মা বা বাবা হয়ে একটি ছেলে মেয়ের মতো মানুষ করে গড়ে তোলা গরু কিংবা গায়কে আপনি তুলে দিতে পারেন না। এতে আপনার একটু মনে লাগা উচিত ছিল। সত্যি কথা বলতে, যেখানে গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে যে গোমাতাকে রাষ্ট্রমাতা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক, এদেরকে প্রকাশ্যে হত্যা করা নিষিদ্ধ করা হোক, এদের মাংস প্রকাশ্যে বাজারে বিক্রি করা নিষিদ্ধ করা হোক, কারণ আমরা মনে করি, কিংবা আমাদের বেদ শাস্ত্র পুরাণে বলা রয়েছে যে একমাত্র গরুই হচ্ছে বা গাই হচ্ছে দেবতাদের, সম্পূর্ণ দেবতাদের স্থান, গায়ের দেহ। সত্যি কথা বলতে আমরা গরুকে দেবী রূপে পূজা করি, গো মাতা বলে থাকি। তো কিভাবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আন্দোলন করতে বেরিয়েছেন বলুন দেখিনি? আপনি তো গড়ের শত্রু বিভীষণ, যাই হোক বিভীষণও কিন্তু এক পুণ্যবান ব্যক্তি ছিলেন। তো আপনারা তো তার থেকে নিকৃষ্টতম জাত। আপনারা হিন্দু বলে আপনাদেরকে এরকম বলতে হচ্ছে। সত্যি একবার ভেবে দেখবেন। জয় শ্রীকৃষ্ণ।